নমস্কার। খবরদার, কথা নয়। আমরা বলি বটে যে কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। তবে হ্যাঁ, শালীনতা বজায় রেখে। আপনারা জানেন যে আমরা নিয়মিত দেশের গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই আমরা কথা বলার চেষ্টা করি, আপনাদের সামনে মূল বিষয়টাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, পাশাপাশি বলতে পারেন যে আজকে আগরতলা শহরে একটা মিছিল হয়েছে, তার প্রতিপাদ্য বিষয় কি সবাই জেনেছেন। আমরা এটা নিয়ে আজকে কোনো কথা বলছি না, আমরা আরও খোঁজখবর নিচ্ছি, তারপরে আমরা এই আলোচনায় আসবো। আজকে যেটা নিয়ে বলবো যে পার্লামেন্ট, দেশের লোকসভা রাজ্যসভা স্থগিত হয়ে গিয়েছে। এমন অদ্ভুত অবস্থার সৃষ্টি হয়েছে পার্লামেন্টের, যে এমন কতগুলি বিষয়ের সৃষ্টি হয়েছে। পার্লামেন্টের ভেতরে বাইরের দুই যুবক ঢুকে পাউডার ছিটিয়ে দেওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বিবৃতি দেওয়া আবশ্যক ছিল, তারা পার্লামেন্টে বিবৃতি না দিয়ে বাইরে পত্রপত্রিকায় কথা বলেছেন। এর প্রতিবাদ জানিয়ে 146 জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। এই সাসপেন্ড হয়ে যাওয়ার পরে ভারতবর্ষের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ একাধিক বিল পাস করিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এইগুলি মানুষে যখন আলোচনা ব্যাপকভাবে শুরু হয়েছে, ঠিক তখনই মিমিক্রি নামক একটা শব্দ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। বিষয়টা কি? যে ভারতের উপরাষ্ট্রপতিকে নাকি ব্যঙ্গ করা হয়েছে। ভারতের ব্যঙ্গচিত্র এখন নিষিদ্ধ নয়। যদি বলেন যে ভারতের উপরাষ্ট্রপতিকে এইভাবে ব্যঙ্গ করা কি ঠিক হয়েছে, আমরা হয়তো বলবো না, ঠিক হয়নি। কিন্তু এটাকে ইস্যু করে মূল বিষয় থেকে সরে যাওয়াটা, এটাও আমরা অনুচিত বলে মনে করি। এইগুলি নিয়েই আজকে আলোচনা করব। এর ভেতরে আপনারা জানেন বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন পাস হয়ে গিয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল, মুখ্য নির্বাচনী কমিশনার নিয়োগ ইত্যাদি নিয়ে, সিআরপিসির ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু নিয়মের পরিবর্তন, রাষ্ট্রীয় অনেকগুলি ব্যবস্থার ক্ষেত্রে নূতন নূতন বিল এসেছে, যে বিলগুলি সাধারণভাবে মানুষকে শঙ্কিত করার চেষ্টা হয়েছে। আমরা ডিটেলস কথা বলবো না, কারণ এই বিলগুলি আমাদের পড়তে সময় নেবে। এই আইনগুলি পড়তে সময়, বিল নেই এখন, আইন হয়ে গিয়েছে, এই আইনগুলি পড়তে সময় নেবে, তারপরে আমরা আলোচনা করব। আমরা সেই নিয়েই আজকে আলোচনা শুরু করছি। সেই আলোচনায় আমাদের এখানে, আমাদের ডাকে অল্প সময়ের জন্য সাড়া দিয়েছেন রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায়বর্মন বাঁদিকে বসেছেন। পুরুষোত্তম তার কাছে সরাসরি চলে যাই, যে এই মুহূর্তে ভারতবর্ষের নন ইস্যু যেইগুলি, সেইগুলিকে ইস্যু করার চেষ্টা হচ্ছে। সামনে লোকসভা, তাকে দেখেই কি, যেমন মিমিক্রির কথাটা বললাম, এটা ভারতীয় সংসদের ভেতরে বহিরাগতরা প্রবেশ করলো, তাকে নিয়ে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কোনো বিবৃতি দিচ্ছেন না। এই বিবৃতি দাবি করে 146 জন সাসপেন্ড, কিন্তু একটা শব্দ মিমিক্রি, যেটা সংসদের বাইরে হয়েছে যে ঘটনাটা, সেটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। এই যে মিমিক্রি বিষয়টি, আমি মিমিক্রি বিষয়টা সম্পর্কে ব্যাখ্যা অতটা আমি করবো না, কিন্তু এই নন ইস্যুগুলিকে ইস্যু করার চেষ্টা হচ্ছে, যেটা ইস্যুকে মানুষের সামনে নিয়ে যেতে বাধা দিচ্ছে। কি এ তো বরাবরের শাসকদের কৌশল। এখনকার যারা শাসক, ভারতীয় জনতা পার্টি এবং তাদের মাথা, যারা বিজেপিকে পরিচালনা করে, আরএসএস, তারা তো এই ব্যাপারে সিদ্ধহস্ত। তারা নন ইস্যুকে ইস্যু করা, মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়া, তারা মন্দির মসজিদ নিয়ে মানুষকে ব্যতিব্যস্ত রাখা, মানুষের রুটি রুজির প্রশ্ন, জীবিকার প্রশ্ন, কর্মসংস্থানের প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন, উন্নয়নের প্রশ্ন, মাথার উপর ছাদের প্রশ্ন, দুবেলা খাওয়ার প্রশ্ন, অধিকারের প্রশ্ন, এগুলো নিয়ে তারা মানুষকে ব্যস্ত রাখতে চায় না। সেই কারণেই বিজেপি মন্দির নিয়ে, মসজিদ নিয়ে মাতামাতি করে, মন্দির মসজিদ বিরোধ তৈরি করে। কোথায় মন্দির ছিল, কোথায় মসজিদ ছিল, কোথায় মন্দির ভেঙে মসজিদ হয়েছে, এগুলো খুঁজে বের করার চেষ্টা করে। 1000 বছর আগের কোনো এক ঘটনাকে কেন্দ্র করে তারা নতুন করে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে। এগুলো ওদের বরাবরের কৌশল, কারণ মূল সমস্যা থেকে ওরা মানুষের দৃষ্টি সরিয়ে নিতে যায়। সাম্প্রদায়িক শক্তি, ধর্মান্ধ মৌলবাদী শক্তি, এই কৌশল বরাবরই, এই কৌশলে তারা সিদ্ধহস্ত, পারঙ্গ। এবং এখানেও যেটা হচ্ছে, যে প্রসঙ্গে আজকের আমাদের আলোচনা, পার্লামেন্টে, সংসদ ভবনে 2-3 যুবক ঢুকে পড়ল, হলুদ ধোয়া ছুড়ল। এটা
এটা তো নিন্দনীয় ঘটনা, কিন্তু পাশাপাশি এই ঘটনা পার্লামেন্টের অভ্যন্তরে ঘটলো, পার্লামেন্টের নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে। আজকে ঘটনাচক্রে তারা নিরস্ত্র ছিল, যদি তারা সশস্ত্র থাকতো, তাদের কোনো বদ মতলব থাকতো, তাহলে কি হতো? এ তো দেশের নিরাপত্তার পক্ষে, সংসদের নিরাপত্তার পক্ষে, সাংসদদের নিরাপত্তার পক্ষে একটা বিপজ্জনক। সেক্ষেত্রে এটা তারা গুরুতর বিষয়। এবং এটা এক্ষেত্রে আমরা কি যেটা ন্যাচারাল কোর্স অফ অ্যাকশন কী হতো, সরকার পার্লামেন্টে একটা বিবৃতি দিতেন, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধীরা এইটাই দাবি করবে, এটাই দাবি করা স্বাভাবিক, এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পার্লামেন্টে বিবৃতি দিতে হবে। যে কোনো ঘটনা ঘটলে, দেশের ভেতরে কোনো বড় ঘটনা ঘটলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি সংসদে, এটাই কাম্য, এটাই রেওয়াজ, এটাই নিয়ম, এটাই গণতন্ত্রের রীতি নীতি, এটাই গণতন্ত্রের মূল নির্যাস। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটলো পার্লামেন্টের অভ্যন্তরে, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বিবৃতি দেবেন না, তারা ভীষ্মের প্রতিজ্ঞা করলেন। কারণ তারা পার্লামেন্টকে তারা শ্রদ্ধা করেন না, পার্লামেন্টের প্রতি তাদের কোনো আনুগত্য নেই, দায়িত্ববোধ নেই। এবং বিরোধীরা খুব স্বাভাবিক, আমি গত আলোচনায় বলেছি, পৃথিবীর যে কোনো দেশের বিরোধীরা যে দাবিটা অত্যন্ত স্বাভাবিকভাবে করতেন, যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করা, এবং তারা সঠিকভাবেই বলেছেন, অত্যন্ত যথার্থভাবে বলেছেন, যতক্ষণ অবধি প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেবেন না, আমরা সভা চলতে দেবো না। কোয়াইট ন্যাচারাল, কোয়াইট রাইটলি দে হ্যাভ ডান ইট। তার জন্য 145 জনকে সাসপেন্ড করা হলো। এ তো গণতন্ত্রের কণ্ঠরোধ। এবং আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি, এই যে যুবকরা গেল, যুবতীরা গেল, পার্লামেন্টের অভ্যন্তরে ঢুকলো, পার্লামেন্টের নিরাপত্তা বিঘ্নিত করলো, পার্লামেন্টের অমর্যাদাই করলো আমি বলবো, কিন্তু তারা যে বিষয়টা নিয়ে দেশের এবং সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, সেই বিষয়টা তো উড়িয়ে দেওয়া যায় না। এরা সবাই শিক্ষিত যুবক যুবতী, তারা উচ্চশিক্ষিত, তারা বেকার, তাদের মধ্যে প্রচণ্ড হতাশা। তারা বলছে যে আমরা এই বিষয়গুলোর প্রতি দেশের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাদের দৃষ্টি আকর্ষণ করার পদ্ধতি নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, পদ্ধতি আমরা অনুমোদন নাও করতে পারি, কিন্তু তারা যে বিষয়গুলো তুলে ধরতে চাই, এই বিষয়গুলো গুরুতর এবং জ্বলন্ত বিষয়। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়া দরকার, সরকারের নজর দেওয়া দরকার। মণিপুরের প্রশ্ন তারা বলার চেষ্টা করেছে, তারা বেকারের প্রশ্ন তোলার চেষ্টা করেছে, তারা অন্যান্য বিষয়গুলো তোলার চেষ্টা করেছে। তো আমি তাদের কার্যকলাপকে সমর্থন করছি না, কিন্তু তারা যে বিষয়গুলো তোলার চেষ্টা করছে, তাদেরকে তো সন্ত্রাসবাদী হিসাবে ব্যবহার করলে আক্ষেরে কোনো লাভ হবে না। এতে বরং তাদেরকে আরও বেশি সন্ত্রাসবাদী বলে দিকে ঠেলে দেওয়া হবে। তারা বিভ্রান্ত, তাদেরকে বুঝতে হবে তারা যেটা করেছে ভুল করেছে, অন্যায় করেছে, আইন ভঙ্গ করেছে। কিন্তু এটা সন্ত্রাসবাদ এটাকে বলা যায় কিনা আমি ডাউটফুল। আমি অন্তত সন্ত্রাসবাদ বলবো না, আমি বলবো তারা অপরাধ করেছে, পার্লামেন্টের গরিমা নষ্ট করেছে, আইন অনুযায়ী তাদের বিচার হবে। কিন্তু তার অর্থই নয় তারা যে বিষয়গুলো তুলছে, এই বিষয়গুলো নিয়ে তো আমাদের আলোচনা করা দরকার। কেন যুবকরা, যুবতীরা কোন হতাশা তাদেরকে গ্রাস করলো? এই হতাশার জন্য কারা দায়ী? এই রাষ্ট্র দায়ী, এই সরকার দায়ী, আমাদের নীতি দায়ী, আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক এই ধরনের হতাশার অতলে তলিয়ে যাচ্ছে। কেউ নেশাগ্রস্ত হচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কেউ বিপথে যাচ্ছে। এই ধরনের বিপদগামী বিভ্রান্ত যুবকদের পুঁজি করে বিদেশি শক্তিগুলো আমাদের দেশে ষড়যন্ত্র করতেই পারে। তো এইটা নিয়ে তো কেউ আলোচনা করছে না। কর্মসংস্থানের ক্ষেত্রে এত ব্যর্থতা কেন? আমরা $5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি, কিন্তু $5 ট্রিলিয়ন ইকোনমিতে এখনও 80% মানুষকে 5 কেজি বিনামূল্যে মাসিক রেশনের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। এখনও ভারতবর্ষে তীব্র বেকারি। এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। তো এগুলো নিয়ে আলোচনা করা দরকার। এগুলো নিয়ে বিজেপি আলোচনা করতে চায় না। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, কল্যাণ ব্যানার্জি 162 জন সাংসদ তারা পার্লামেন্টের বাইরে বসেছেন। সেখানে কল্যাণ ব্যানার্জি নাকি জগদীপ ধনকরকে মিমিক্রি করছে, তার ভঙ্গিমা অনুকরণ করছে। এটা তো কোয়াইট ন্যাচারাল। এ তো আমরা মাস্টার মশাইদের নকল করি না ক্লাসের বাইরে দাঁড়িয়ে। এটা তো আমাদের জনজীবনে এটা হয়ে থাকে। এবং নকল করলে, মিমিক্রি করলে ধনকরের গরিমা নষ্ট হয়ে যায় না, কিংবা চেয়ারম্যান পদের মর্যাদা নষ্ট হয় না। বরং জগদীশ ধনকর এই বিষয়টাকে নিয়ে চিৎকার চেঁচামেচি জোর করে কান্নাকাটি করে আসল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে দিতে চাইছেন। এবং কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টের বাইরেরটাকে ভেতরে নিয়ে এ তো বিষয়ই না। উনি তো উপেক্ষা করতে পারতেন, উনি এটাকে তাড়িয়ে উপভোগ করতে পারতেন। উনি যখন সভা পরিচালনা করেন কীভাবে করেন দেখতে পান না। উনি তো কল্যাণ ব্যানার্জির মাধ্যমে দেখতে পেতেন যে উনি কীভাবে সভা পরিচালনা করেন। এটা উপভোগ করার বিষয়।
আমাদের দেশে তো আগের প্রধানমন্ত্রী কিংবা জওহরলাল নেহরু তারা এগুলো উপভোগ করতেন। কি এটা মিমিক্রি তো ফর্ম অফ আর্ট। লালু যাদবের অনেক বক্তব্য এটা তো মানানি হয় অটল না, বিহারী বাজপেয়ী হাসাহাসিও করতেন। এটা তো মানানি হয় না। লালু প্রসাদ যাদব অটল বিহারীর সামনে অটল বিহারীর বক্তৃতা অনুকরণ, অটল বিহারীকে মিমিক্রি করেননি, এবং অটল বিহারী উপভোগ করেছেন। আর মিমিক্রি করার ক্ষেত্রে মাস্টার মাস্টার হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী বিরোধী দলের নেতাদের মিমিক্রি করেন না। নরেন্দ্র মোদী গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রচারের সময় মমতা ব্যানার্জিকে যেভাবে নকল করেছিলেন, এটা কি একজন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে শোভনীয়? তাহলে তো মিমিক্রি তো পার্লামেন্টে বসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকেই করেছেন মিমিক্রি বিজেপি করে। আর একজন ভাইস চেয়ারম্যান কীভাবে সভা পরিচালনা করেন, ওনার একটা নির্দিষ্ট ভঙ্গি আছে, উনি ওনার গলার স্বর একরকম, ওনার এক একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে। এটা যদি করে দেখায়, হোয়াট ইজ রং ইন ইট? এইটাকে নিয়ে কান্নাকাটি, মূল বিষয়টাতে কেউ যাচ্ছে, মূল বিষয়টাকে আর যারদের কে বলেছে যারদের অপমান করা হলো। আর যখন সাক্ষী মালিক একজন কুস্তিগির, সেও তো জাত, সে যখন দিন দিন রাজপথে বসে বিচারের জন্য কাঁদছিল, সে যখন প্রেস কনফারেন্স করে তার বুট জুতা টেবিলে রেখে বলে আমি দঙ্গল ছেড়ে দিলাম, কুস্তি ছেড়ে দিলাম, সে যখন কাঁদছিল, তখন জাতদের অপমান হয়নি? কৃষকরা যখন মাসের পর মাস বছর ধরে শীতে গ্রীষ্মে দিল্লির উপকণ্ঠে রাজপথে বসেছিল, তখন জাতদের অপমান হয়নি? তখন উগ্রপন্থী বলা হয়েছে ওদের, উগ্রপন্থী বলা হয়েছে না? এগুলো জগদীপ ধনকর এটা নিয়ে করে উনি বরং উপরাজ্য আর কি ভাইস চেয়ারম্যান পদের অমর্যাদা করছেন, এবং ওনার ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন আছে। উনি সভা পরিচালনা, আমি গত আলোচনায় বলেছি, উনি ভাইস চেয়ারম্যান না সরকার পক্ষের লোক বোঝা মুশকিল। মানে ভাইস চেয়ারম্যান রাজ্যসভার, আসলে তো উনি সরকার পক্ষের লোক, উপরাষ্ট্রপতি। চেয়ারম্যানের তো ভূমিকা সংসদ চালানো, বহিষ্কার করা কাজ নয়। কি একটা রিয়াকশন বেরিয়ে গেল যে গতকাল ওনার সঙ্গে রাজ্যসভার যে বিরোধী দলনেতার সঙ্গে উনি সভা করতে চেয়েছিলেন। বিরোধী দলনেতা স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান করেছেন। আমি বলি ঠিকই করেছেন, কারণ জগদীপ ধনকর যেভাবে সভা পরিচালনা করছেন এটা নজিরবিহীন। এইভাবে একজন চেয়ারম্যানকে আগে সভা পরিচালনা করতে আমরা দেখিনি। এইভাবে ব্যাপারটাকে ইনভাইট করাটা বোধহয় রাজ্যসভার ক্ষেত্রে মানে গরিমার ক্ষেত্রে সম্ভবত একটা আঘাতই চলে এলো। এই প্রসঙ্গেই বলি যে এই 146 জনকে বার করে দেওয়ার পরে আপনি এর আগে একটা সভাতে আমাদের এখানে আলোচনায় বলেছিলেন যে মানে গুরুত্বপূর্ণ কিছু আইন টাইন পাশ করে নেওয়ার বোধহয় চেষ্টা হচ্ছে। আমরা দেখলাম তো আমাদের তিনটে গুরুত্বপূর্ণ আইন, ইন্ডিয়ান পিনাল কোড, ইন্ডিয়ান ক্রিমিনাল প্রসিডিউর কোড অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এভিডেন্স, এই তিনটে আইনের বদলে তিনটে নতুন আইন আনা হয়েছে। এবং এইগুলো এত তড়িঘড়ি করে কোনো রকম আলোচনা ছাড়া জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এগুলো না পাঠিয়ে এই তিনটে আইন আনার পেছনে অত্যন্ত উদ্দেশ্য এবং বদমতলব আছে। এবং বলা হচ্ছে যে বিদেশি শাসকদের তৈরি আইন আমরা পাল্টে দিচ্ছি। এখন কথাটা বলা সহজ, কিন্তু তারা যে আইন করছে, সেই যে তিনটি আইন এনেছে, তিনটি আইন সম্পর্কে প্রাথমিক যেটা আমাদের ধারণা অর্জন করেছে, এটা তো মোর কলোনিয়াল দেন দ্য কলোনিয়াল অ্যাক্টস। এই আইনগুলো হচ্ছে মোর কলোনিয়াল দেন দ্য কলোনিয়াল অ্যাক্টস প্রাথমিকভাবে যতটুকু। এটাই প্রাথমিকভাবে। এবং পুলিশ হাতে 90 দিন পুলিশ রিমান্ডের ক্ষমতা দেওয়া হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যের শাসকরাও তো 90 দিনের পুলিশ রিমান্ডের ব্যবস্থা করেনি, এখন 90 দিনের পুলিশ রিমান্ড। এই আইনে তো ভারতকে, এই তিনটি আইনের দ্বারা ভারতকে পুলিশ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হচ্ছে, এবং পুলিশের হাতে একচ্ছত্র ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে আইনের সাহায্যে। সরকারের বিরোধিতা করে কোনো বক্তব্য রাখলেও এখন তো রাজদ্রোহ জায়গায় দেশদ্রোহ এসেছে, আরো ভয়ঙ্কর রূপে এসেছে। এই আইনগুলো তো গণতন্ত্রের উপর আঘাত। আইনজীবীদের, আইনের সাথে সংশ্লিষ্ট সবার, সাধারণ মানুষের মতামত না নিয়ে, পার্লামেন্টে কোনো আলোচনা না করে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আইন প্রণয়ন করা হলো। এই মুহূর্তে এই তিনটি আইন বদল করার কি প্রয়োজন ছিল আমি জানি না। আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এই আইনগুলো দীর্ঘদিন ধরে চলছিল, এবং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আইনগুলো কম বেশি একইভাবে আছে। এই আইনগুলো নিয়ে অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু এই সমস্যা দূর করার নাম করে, ভারতীয়করণ করার নামে এটাকে আরও বেশি কলোনিয়াল আইন করা হয়েছে, আরও বেশি পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রের উপর আরও বেশি নিয়ন্ত্রণ কায়েম করা।
এই বিষয়টা নিয়ে আমরা নির্দিষ্টভাবেই একসময় আলোচনা করব। শুধু এই আইনের যে বিষয়গুলি এসছে, আরও বিষয় বেরিয়ে আসবে আপনাদের সামনে, তার উদ্দেশ্যটা কি সব নিয়ে আমরা পুরুষোত্তমদার সঙ্গেই আমরা অনুরোধ রাখবো একদিন আরেকটা আলাদা করে বসার জন্য। পুরুষোত্তম, আরেকটা বিষয় এসছে, মুখ্য নির্বাচনের কমিশনার নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টকে টোটালি ভায়োলেট করা। সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের জাজমেন্ট। আমাদের দেশে নির্বাচনী ব্যবস্থা বিজেপির আমলে এখানের অবাধ নির্বাচনের সুযোগ অত্যন্ত সীমিত। প্রথমত নির্বাচনটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, অর্থবল, বিজেপির উগ্র প্রচার, সমস্ত প্রচার মাধ্যম বিজেপির নিয়ন্ত্রণে, বিজেপির হাজার হাজার কোটি টাকা, এর ফলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছুই নেই। এবং নির্বাচন কমিশন মূলত সরকারের তলপিও হয়ে গেছে, এটা বলতে কুণ্ঠা নেই, দ্বিধা নেই, আমাদের স্পষ্ট করে বলতে হবে নির্বাচন কমিশন কোনো দায়িত্ব পালন করতে পারছে না। নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের ভরং করে, কিন্তু কার্যত অধিকাংশ ক্ষেত্রেই নির্বাচনী ব্যবস্থা কলুষিত হয়ে যায়। টাকা আর অর্থের খেলা, নির্বাচনের প্রাক্কালে ধর্মের ব্যবহার, নির্বাচনের প্রাক্কালে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, ঘৃণা ভাষণ, এগুলো চলতে থাকে। নির্বাচন কমিশন মুখ বুজে বসে থাকে। আমরা দেখলাম এবারে 3-4-5টি রাজ্যে নির্বাচনের প্রচারের প্রাক্কালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা করে বলে দিলেন যে এখন থেকে 80 কোটি ভারতীয়কে 5 বছর 5 কিলো করে সস্তায় বিনামূল্যে রেশন দেওয়া। এটাকে নির্বাচনের প্রচারে বলতে পারেন? নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এবং নির্বাচন কমিশন গণতন্ত্রে যে নির্বাচন পরিচালনার দায়িত্ব স্বাধীন নিরপেক্ষ সংস্থার হাতে না থাকে, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। আমরা বাংলাদেশে কী হচ্ছে দেখছি। সেই কারণেই একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলেছিল নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতি এই 3 জনের কলেজিয়াম ঠিক করবে। এখন সরকার এই সাংবিধানিক বেঞ্চের রায়কে অমান্য করা, অগ্রাহ্য করার জন্য সরকার রাতে আইন করলো। আইন করে কি বললো? প্রধানমন্ত্রী মনোনীত একজন মন্ত্রী আর বিরোধী দলের নেতা, এখানে 2-1, একটা সরকারের এবং নির্বাচন কমিশনার মোদি তার প্রধানমন্ত্রী তার নিজস্ব লোকজন, সরকারের লোকজনদের নিয়োগ করবেন। এটাও আমরা জানি, আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে বিভিন্ন সাংবিধানিক পদে যারা নিযুক্ত থাকেন অধিকাংশ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই তাদের মেরুদণ্ড থাকে না। তারা সাংবিধানিক পদে বসে নিজেদের দায়িত্ব ভুলে যান। তারা সংবিধানের নামে শপথ নিয়ে উইদাউট ফিয়ার আর উইদাউট ফেভার কাজ করার শপথ গ্রহণ করার পরও কিন্তু তারা প্রতি পদে পদে সরকারের দিকে তাকিয়ে থাকেন, তাদের শিরোধারা থাকে না। ঠিক। এখন নির্বাচন কমিশনের সমস্ত নিয়োগটাই চলে গেল প্রধানমন্ত্রীর হাতে। তাহলে প্রধানমন্ত্রীর হাতে নিয়োগ চলে যাওয়ার অর্থ কী? প্রধানমন্ত্রী বিজেপি তার মনোনীত, তার বংশগত লোকদেরই নির্বাচন কমিশনের দায়িত্ব দেবেন। নির্বাচনের আমাদের নির্বাচনী ব্যবস্থাকেও বিজেপি RSS গ্রাস করে নিল। প্রধানমন্ত্রীর দপ্তরের একটা প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে গেল, এমনিতে হয়ে গেছে, আরও হয়ে গেল। আগামী দিনে আমাদের নির্বাচনী পরিচালনার ক্ষেত্রেও গুরুতর সমস্যা হবে। অবাধ নির্বাচন অলিক হয়ে যাবে। মানে নির্বাচন দিনক্ষণ ঘোষণা ক্যাবিনেটে করে নিলেই হয়, এরকম একটা আশঙ্কা থেকে গেল। সর্বশেষ একটা প্রশ্ন, সংবাদপত্র ও পত্রপত্রিকার নথিভুক্তকরণ একটা আইন পাশ হয়েছে। এই মুহূর্তে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টি দেশের ভেতরে ভারতের স্থান 161। আশঙ্কা করা হচ্ছে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস বিল, মানে আইন, রুলস অ্যাক্ট 2020 আরেকটা আইন হয়েছে, ডাকঘর সংশোধনী আইন করা হয়েছে। ডাকঘর এখন তো যে কোনো পার্সেল, চিঠি সরকার খুলে দেখতে পারবে। ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছু থাকবে না। রাষ্ট্রের নজরদারি সর্বত্র চলে গেছে। আমার আপনার ব্যক্তিগত জীবনে, আমাদের ব্যক্তিগত পরিসরে রাষ্ট্রের শুকন নজর সবসময় আমাদের উপর নজর রাখছে। সমস্ত ক্ষেত্রে মূল উদ্দেশ্য হলো মানুষের বাক স্বাধীনতাকে কণ্ঠরোধ করা, মানুষের নির্ভীক স্বাধীন মত প্রকাশ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা। এই গণতন্ত্রকে ক্রমশ সংকুচিত করা হচ্ছে এই দেশে। এই মুহূর্তে পত্রপত্রিকাতে আমাদের দেশে পত্রপত্রিকা এখন তো অঘোষিত সেন্সরশিপ চলছে। আমরা জানি যে আমাদের মিডিয়াকে গদি মিডিয়া বলা হয়। সমস্ত মিডিয়া সরকার, সমস্ত বিগ হাউসগুলো সরকারের বন্দনা করে। সংবাদপত্রের দায়িত্ব হচ্ছে সরকারকে প্রশ্ন করা। এখন দেখবেন সমস্ত বড় বড় অ্যাঙ্কররা তারা বিরোধী দলদের প্রশ্ন করে। তাদের দায়িত্বটা একদম 180 ডিগ্রি ঘুরে গেছে।
সংবাদপত্রের দায়িত্ব হচ্ছে সরকারকে প্রশ্ন করা। আর আমাদের বিগ মিডিয়া, আমাদের বড় বড় অ্যাঙ্কর যারা ওই সন্ধ্যার সময় তাদের টেলিভিশন স্টুডিওতে বসে চিৎকার করেন, কিংবা শুদ্ধ ইংরেজিতে, অনেক সময় ভুল ইংরেজিতে চিৎকার করেন, তারা তো তার দায়িত্বই ভুলে গেছেন। তারা তো সরকারের ল্যাপডগ কথাটা ইংরেজিতে বললে ভালো শোনায়, আর বাংলায় বললে সরকারের কোলের পোষা কুকুর। তারা তো সরকারকে প্রশ্ন করেন না, তারা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন না, তারা রাষ্ট্রপতিকে প্রশ্ন করেন না, তারা পার্লামেন্টে কী করে 2জন যুবক 3জন যুবক ঢুকে এ নিয়ে প্রশ্ন করেন না, তারা প্রশ্ন করেন বিরোধীদের, তোমরা কেন চিৎকার করছো? তো আমাদের মিডিয়া তো অলরেডি শুয়ে পড়েছে, এই মিডিয়ার ওপর মানুষের বিশ্বাস নেই। তারপরও বিভিন্ন ক্ষেত্রে ছোটো ডিজিটাল মিডিয়াগুলো, ছোটো ছোটো মিডিয়াগুলো, ইউটিউব চ্যানেলগুলো, তারা একটা বিকল্প মিডিয়া তৈরি করার, বিকল্প ভাষ্য, সত্যিকারের ভাষ্য নিয়ে আসার চেষ্টা করছে, মানুষের জীবন জীবিকার কথা সামনে আনার চেষ্টা করছে, তাদের কণ্ঠরোধ করার জন্য আইনগুলো করা হচ্ছে। অনেক ধন্যবাদ পুরুষোত্তম দাকে, এত ব্যস্ততার মাঝেও ব্যস্ততা বড় কথা না, এই প্রয়োজন, মানুষের প্রয়োজনে যে তিনি আমাদের সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন, তাকে আবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতাও জানাই খবরদার কথা নয়ের পক্ষ থেকে। পরিশেষে বলি যে আইনগুলির কথা আমরা বললাম, আমরা ধরে ধরে বিভিন্ন সময়ে তাদের সমস্যা, এই আইনগুলি কোন জায়গায় ত্রুটিপূর্ণ, সব বিষয়ে আপনাদের সামনে আমরা আনব। কারণ নাগরিক সচেতনতা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। শুধু গলা টিপলেই তো হবে না, গলাটা না থাকলে কি হবে? এই যে জায়গায়, তাহলে টেপার জায়গাটা কোথায়? এই জায়গায় তার আগেই সমস্ত কিছু আমরা জেনে নেব। আমরা খবরদার কথা নয়ের পক্ষ থেকে আপনাদের একটা অনুরোধ রাখছি, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থেকে আমাদের সহায়তা করুন এবং সুযোগ্য পরামর্শ দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।